নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা মাইনর ওয়ান পেপারের সাজেশন। ফার্স্ট সেমিস্টারে যাদের বাংলা মাইনর রয়েছে তাদের জন্য এই সাজেশনটা। 2026 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আজ আমি দিয়ে দিচ্ছি মাইনর ওয়ান বাংলা পেপারের সাজেশন। যদিও তোমাদের কোশ্চেনে কিন্তু লেখা থাকবে 2025, কারণ তোমরা 25-এর ব্যাচ। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে, এর বাইরে অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। 80% মার্কস অবশ্যই পাবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে তোমরা নিশ্চিত থাকো, যদি ঠিকঠাক লিখতে পারো আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে, এর বাইরে অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। অবশ্যই তোমরা 80% মার্কস পাবে, শিওর সাকসেস হবে। পাস করতে গেলে বা ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের আছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশনের প্রয়োজন পড়বে না। যারা এই পেপারের নোট সংগ্রহ করতে চাও ইচ্ছুক, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আমি খুব স্বল্প পারিশ্রমিক নোটস প্রোভাইড করি, খুব স্বল্প পারিশ্রমিক নিয়ে থাকি। যদি তোমাদের মনে হয় এখান থেকে একটা দুটো টপিকের নোটস প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, আমি সেটা আপলোড দিয়ে দেবো। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু 15, 5, 1, 3টে 15 নাম্বার, 3টে 5 নাম্বার, 15টা 1 নাম্বার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা এই পেপার নোটস সংগ্রহ করবে আমার কাছ থেকে, আমি অবশ্যই দিয়ে দেবো প্রিভিয়াস ইয়ার্সের শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো, সালের শর্ট কোশ্চেনগুলো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, দেখে নেবে। তাও বলছি সালের শর্ট কোশ্চেনগুলো পারলে সলভ করে নিও। আমার স্টুডেন্টদেরকে সলভ করে দেওয়া হয়ে গিয়েছে, যারা নোটস নিয়েছে কিনেছে তাদেরকেও দেওয়া হয়ে গিয়েছে। আর 80% মার্কস পেতে গেলে 15 নাম্বার শর্ট কোশ্চেনে নিতে গেলে সালের শর্ট কোশ্চেন এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। এই পেপারে কিন্তু নোটস খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির লিখতে হবে, কারণ এই পেপারে রয়েছে মধ্যযুগ, বাংলা সাহিত্যের ইতিহাস, মধ্যযুগ 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ একটা পেপার। ভালো মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস না লিখলে কিন্তু নাম্বার মোটেই পাবে না। 80 থেকে 85%, 90% মার্কস পাওয়া যাবে আমি মনে করি। আমার স্টুডেন্টরা পেয়েছে। লিখে নাও 15 নাম্বারের জন্য মডিউল 1 থেকে চর্যাপদ। কোশ্চেন তোমাদের একটা বলে রাখি, প্রথমে আমি প্রশ্নটা পড়বো, বুঝবো, উপলব্ধি করব। 15 নাম্বারের নোটসগুলো যদি খুব ভালো করে পড়ো, খুব ভালো করে যদি দখলে রাখো, 5 আর 1 চিন্তা করতে হবে না। এই বড় নোটসের মধ্যে থেকেই 5 আর 1 কোশ্চেন হয়, বড় কোশ্চেনগুলোর মধ্যে থেকে। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, রিয়েলাইজ করবে। আগে ভাববে, তারপরে অ্যান্সার লিখবে। ক্লিয়ার? কোশ্চেন আগে বুঝবে, তারপরে ভাববে, তারপর লিখবে। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তোমরা কিন্তু হায়ার এডুকেশন এটা মনে রেখো। তাহলে চর্যাপদে ঘুরিয়ে দিতে পারে তো। প্রাচীন বাংলা সাহিত্যের আদিমতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। প্রাচীন বাংলা সাহিত্যের আদিমতম সাহিত্যিক নিদর্শনের নাম কি? চর্যাপদ। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, কবি পরিচয়, নামকরণ, এগুলো আবার একেও আসে। কত সালে প্রকাশিত, কোথা থেকে আবিষ্কৃত হয়েছে, রচনাকাল, কবি পরিচয়, এগুলো একেও আসে, 5এও আসে। নামকরণ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। চর্যাপদের সমাজচিত্র সাহিত্যমূল্য। চর্যাপদের সমাজচিত্র সাহিত্যমূল্য। তাহলে চর্যাপদ থেকে এই কোশ্চেনগুলো করবে। আবিষ্কার, প্রকাশকাল, রচনাকাল, কবি পরিচয়, নামকরণ, সন্ধ্যা ভাষা, ঐতিহাসিক গুরুত্ব, সমাজচিত্র সাহিত্যমূল্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা আবার দিয়ে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে যে আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন কোনটা? আদি মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, প্রত্যেকটা আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, রচনাকাল, এগুলো সবগুলো করতে হবে, শর্ট কোশ্চেনেও আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, 13টা খণ্ড, তার বিষয়বস্তু। নামকরণ, চণ্ডীদাস সমস্যা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, 100% জেনুইন কিন্তু। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন একদম কেউ মিস করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র সাহিত্যমূল্য। সমাজচিত্র সাহিত্যমূল্য শ্রীকৃষ্ণ কীর্তন। পরবর্তী প্রশ্ন, আদি পর্ব বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। আদি পর্ব বলতে কী বোঝো? আদি পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ তা বুঝিয়ে দাও। এগুলো হচ্ছে 15 নম্বরের জন্য মডিউল 1। এবার যাও 5 নম্বরের যুগ বিভাজনের যে বিতর্ক, এটা প্রাকৃত পৈঙ্গল, তুর্কি আক্রমণ,
প্রাকৃতিক কৈঙ্গল, তুর্কি আক্রমণের কারণ ফলাফল, যখন তুর্কি আক্রমণ করবে, চর্যাপদের ধর্ম বা সাধনতত্ত্ব বিষয়টা, এগুলো। এবার যেমন মডিউল 2, এটাও কোশ্চেন খুব ভালো করে শুনে নাও। এটা বলা হচ্ছে, এখানে রয়েছে অনুবাদ সাহিত্য, রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ বিজয়। রামায়ণের কবিকে কৃত্তিবাস ওঝা, মহাভারত কাশিরাম দাস, শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু। তাহলে এরকম আসতে পারে যে অনুবাদ সাহিত্য সৃষ্টির বা উদ্ভবের কারণ কি, অনুবাদ সাহিত্য সৃষ্টির বা উদ্ভবের কারণ কি, বা অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কোথায়, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তার কৃতিত্ব আলোচনা করো, কবি কৃতিত্ব। রামায়ণ অনুবাদক হিসাবে বা শ্রীরাম পাঁচালীর অনুবাদক হিসাবে কবি কৃত্তিবাস ওঝার কবি প্রতিভার মূল্যায়ন করো। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, সবসময় যে কবি কৃত্তিবাস ওঝা বা কারোর নাম ধরে মেনশন করে দেবে তা নয়। রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক কে, তাহলে কে, কবি কৃত্তিবাস ওঝা, তার কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন, প্রত্যেকের কবি কৃতিত্ব আলোচনা করতে হবে। মালাধর বসু, শ্রীকৃষ্ণ বিজয়, ভাগবত রচয়িতা হিসাবে মালাধর বসুর কবি প্রতিভার মূল্যায়ন করো, বা ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে মালাধর বসু, তার কৃতিত্ব। বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার প্রয়োজনীয়তা বা চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ, এগুলো 5এও আসে, আবার সঙ্গে জুড়েও দেয় 15-র সঙ্গে। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, আদি কবি বা প্রথম কবিকে বৃন্দাবন দাস, তার কাব্যের নাম চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত আবার টিকা দেওয়া, তাহলে চৈতন্য ভাগবতের রচয়িতা বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব বা কবি প্রতিভার মূল্যায়ন করতে হবে, ভালো করে বুঝবে। চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, তার কবি প্রতিভার বা কবি কৃতিত্ব মূল্যায়ন করো, বা ঘুরিয়ে দিতে পারে যে চৈতন্য ভাগবতের কবির নাম কি, তাহলে বৃন্দাবন দাস, তার কৃতিত্ব। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে, কবি কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। দেখো, ঘুরিয়ে দিতে পারে, আবার স্পষ্টভাবে উল্লেখ করতে পারে। চৈতন্য জীবনী সাহিত্যের শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ, তার কাব্যের নাম চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজের কৃতিত্ব হয়ে গেল। এখান থেকে 15 নম্বর এই কটা। এবার যাও 5-এর জন্য করবে বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, বা তাকে অভিনব জয়দেব বলা হয় কেন, গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, বা তাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, আর গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। পরে প্রশ্ন, চণ্ডীদাস, কবি চণ্ডীদাস, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। ভারত পাঁচালী, অর্থাৎ কাশিরাম দাসের কাব্যের নাম ভারত পাঁচালী। শ্রীকৃষ্ণ বিজয়, এটা করবে। চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত বড় নষ্টের মধ্যে রয়েছে। শ্রীরাম পাঁচালী করবে। কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী করছো। এই তাহলে মডিউল 1 আর 2 থেকে আজকে দিয়ে দিলাম। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আমি মডিউল 1 আর 2 আর 3 তিনটে মডিউল একসঙ্গে দিয়ে দেবো 15-5, এবং সেখানে আমি মার্ক করে দেবো, স্টার মেরে দেবো, কোনগুলো আগে মুখস্থ করো। তারপরে চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যারা নোটস নিতে চাও, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস প্রোভাইড করি। শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।